हेलो बच्चों। तो आज के আমরা ডিসকাস করব আমাদের আলোক বিজ্ঞান অঙ্ক পার্ট 3। তো এখন পর্যন্ত আমরা অঙ্কের দুটা ভিডিও কমপ্লিট আলোক বিজ্ঞান চ্যাপ্টারের। আজকের ভিডিওটা থাকবে আমাদের আলোর প্রতিসরণ চ্যাপ্টারেরই। প্রতিসরণ চ্যাপ্টার থেকে আমি গত ডেটে একটা ভিডিওতে প্রায় 10টার মতো নিউমেরিক্যাল বা অঙ্ক দেখিয়েছিলাম। তো আজকের আবার ট্রাই করব 10টার মতো দেখানোর। তো দেখা যাক কত নাম্বার অবধি করা যায়। তো ভিডিওর মধ্যে কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, বা কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, তো শুরু করি আমরা নিউমেরিক্যাল। তো রোজ দিনের মতো কোয়েশ্চেন লেখো। আজকে কোয়েশ্চেন নাম্বার 1, যেটা হবে আমাদের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা ত্রিপুরা বোর্ডে প্রায়ই আসে। μ1 এবং μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি তরল, μ1 এবং μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি তরল একটি পাত্রে রাখা হলো। একটি পাত্রে রাখা হলো। তরল দুটির গভীরতা যথাক্রমে D1 ও D2। তরল দুটির গভীরতা যথাক্রমে D1 ও D2। পাত্রের তলদেশে একটি বিন্দু আছে। পাত্রের তলদেশে একটি বিন্দু আছে। দেন দেখাও যে উপর থেকে লম্বভাবে তাকালে ওই বিন্দুর আপাত গভীরতা, দেখাও যে উপর থেকে লম্বভাবে তাকালে ওই বিন্দুর আপাত গভীরতা D1 by μ1 equals to D1 by μ1 plus D2 by μ2 হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আগে উঠে আনো। তো কোয়েশ্চেনে কি বললো যে μ1 এবং μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট তোমাদের দুটি তরল আছে একটা পাত্রে। তো প্রথমে আমি চিত্রটা আঁকি। এই ধরি আমার পাত্রটা, যেটার মধ্যে উপরের তরলটা ধরি μ2 আর নিচের তরলটা ধরে নেব আমরা μ1 প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা হলো μ2 আর এটা হলো μ1। μ1 এটা μ2। ঠিক আছে, কোশ্চেনটা হলো উপর থেকে যদি আমরা দেখি নিচেরটার গভীরতা D1 আর এটা D2। ঠিক আছে,
নিচের তরলের গভীরতা D1, উপরের তরলের গভীরতা D2। আর পাত্রের তলদেশে একটি বিন্দু আছে, দেখাও যে উপর থেকে লম্বভাবে তাকালে ওই বিন্দুর আপাত গভীরতা হয় দিস। তো ধরি আমরা যদি এখান থেকে তাকাই, তাহলে প্রথমত এটা এরকমভাবে যাইব, তারপর এটা এরকমভাবে যাইব, মানে রেটা প্রতিষ্ঠিত হয়ে যেদিকে তার সে যাওয়ার কথা ছিল এইদিকে, সে এইদিকে না গিয়ে একটু কার্ভ হয়ে যাবে। এই ক্ষেত্রেও সেটা এদিকে যাওয়ার কথা না গিয়ে, এটার প্রতিসরাঙ্ক আলাদা বলে সেটা আবার আরেকটু কার্ভ হয়ে সে এরকমভাবে যাবে। ধরি পি বিন্দুতে দাগটা বর্তমান, পি থেকে আলোক রশ্মি এরকমভাবে চোখে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমাদের এখন কোয়েশ্চেনটা ধীরে ধীরে সলভ করতে হবে। তো কিভাবে সলভ করব আমরা, দেখো এখানে প্রথম তরলের প্রতিসরাঙ্কের ক্ষেত্রে যদি আমরা μ1/μ2 করি, μ1/μ2 ইকুয়ালস টু, এখানে কি করা যায় দেখো, রশ্মিগুলো যদি আমরা নাম দেই যে এটা S, এটা Q1, এটা P, মাঝখানেরটার নাম দিতে পারি আমরা O, এটার নাম দাও যেটা এখানে দেওয়া আর কিউ, সেমভাবে নাম দিলাম আমরা। তো μ1/μ2 মানে এই তরলের প্রতিসরাঙ্ক বাই উপরের তরলের প্রতিসরাঙ্ক। তাইলে আমরা কি লিখতে পারি, এখান থেকে বিপি, এটার নাম দিয়ে দাও বি, পি আমরা এটাকেও নাম দিতে পারি, বা এটা যদি আমরা এখানে লিখি, এখানে লিখলেও অসুবিধা নেই, পি এটা মুছা দাও, বিপি বাই বিকিউ, এটা হলো প্রকৃত গভীরতা, এটা হলো আপাত গভীরতা। তার মানে বিপি বাই বিকিউ, এটা হলো প্রথম তরলের প্রতিসরণের ক্ষেত্রে, প্রথম তরলের প্রতিসরণের ক্ষেত্রে। ঠিক আছে, দ্বিতীয় তরলের প্রতিসরণের ক্ষেত্রে সেমভাবে যদি আমরা করি, যে এ তরলের বেলায় প্রতিসরণের ক্ষেত্রে এখান থেকে আমরা বিপিটাকে কি লিখতে পারি, বা পি কিউটাকে কি লিখতে পারি, পি কিউটাকে লেখা যায় বা বি কিউটাকে লেখা যায় এখানে, দেখো বিপি বাই, হয় নাই তো, বিপি বাই প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, বি কিউ, সরি বিপি বাই বি কিউ। তাইলে এখান থেকে লেখা যায় যে বি কিউ ইকুয়ালস টু বজ্র গুণন করলে μ2/μ1 বিপি। চলো এখন ঠিক আছে। আর বিপি মানে কি, বিপি মানে হলো আমাদের D1, তার মানে μ2/μ1 D1, এটা হলো প্রথম তরলের প্রতিসরণের ক্ষেত্রে। সেমভাবে দ্বিতীয় তরলে প্রতিসরণের ক্ষেত্রে, দ্বিতীয় তরল কোনটা, দ্বিতীয় তরল হলো উপরেরটা। তো আমরা কি করলাম μ1/μ2, তো এখন করি μ2/μ1 ইকুয়ালস টু, মানে এটার প্রতিসরাঙ্ক কি 1, কারণ এটা বায়ু। তাইলে কি আসবো আমাদের সেমভাবে, এখন আছে কোথায়, এই জায়গাটায় হলো প্রকৃত গভীরতা, আর এই জায়গাটা হলো আপাত গভীরতা। তার মানে এটা আমরা লিখুম এ কিউ বাই এ আর। ঠিক আছে, এ কিউ বাই এ আর, এ কিউ বাই এ আর, এখান থেকে এটা এ দিয়ে দাও, তার মানে এ কিউ এতটুকু পর্যন্ত বাই এ আর।
জিনিসটা যদি একটু অসুবিধা হয় তাহলে চিত্রের মধ্যে দেখো, এই তরলের ক্ষেত্রে উপরের তরলটার জন্য তার প্রকৃত গভীরতা কি এ কিউ, আপাত গভীরতা কি এ আর, ঠিক আছে, উপরের তরলের জন্য। তো ওইখান থেকে কি লেখা যায়, ওইখান থেকে লেখা যায় μ2/μ1 মানে শুধু 1। তো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আমরা বার করব এ আর ইকুয়ালস টু, কী করা যায়, এ আর ইকুয়ালস টু 1/μ এ কিউ, ঠিক আছে। আমরা এখন বি কিউ পেলাম, এ আর পেলাম। তো এখান থেকে এ কিউকে কী লেখা যায়, এ কিউকে লেখা যায়, এ কিউ কোথায়, এখান থেকে এতটুকু, তার মানে এ কিউ ইকুয়ালস টু বি কিউ প্লাস এ বি, ঠিক আছে। এ বি প্লাস বি কিউ মানে 1/μ এ বি প্লাস বি কিউ। আর এ বি কি, এ বি হলো আমাদের, এটা তো সরি μ2, এ বি কি, এ বি হলো আমাদের ওইটা D2, তার মানে 1/μ2 D2 প্লাস, আর বি কিউ কি μ2/μ1 μ2/μ1 D1, বজ্র গুণন করলে D2/μ2 প্লাস D1/μ1, প্রুফ। দেখো এটা কিভাবে করলাম। এই তরলের জন্য প্রথমে আমরা দেখুন, এই তরলের জন্য প্রথমে কি করলাম, μ1/μ2, তার মানে এটার আপাত গভীরতা, সরি প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, মানে বিপি বাই বি কিউ। এখান থেকে আমরা বি কিউ ইকুয়ালস টু কি বার করলাম। দেন এই তরলের জন্য μ2/μ1 বা 1 ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। কারণ কি, এইটার যদি এই লিকুইডের জন্য এটার প্রতিবিম্ব এখানে গঠিত হবে, তার মানে প্রকৃত গভীরতা কি এ কিউ বাই এ আর। এখন এ কিউটাকে লেখা যায় এ বি প্লাস বি কিউ, তারপর ভ্যালু পুট করব, আনসার এসে পড়ব, শেষ। বুঝা গেল? এটা একটু কমপ্লেক্স, কিছু হবে না। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 2। এটা ত্রিপুরা বোর্ডে অনেকবারই আসে, তো দেখে নিও এটা ভালো করে। তো কোয়েশ্চেন নাম্বার 2 যেটা, এটা আবার একটু সিম্পল কোয়েশ্চেন। তো দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 2টা কি। কোয়েশ্চেন নাম্বার 2, একটি আয়তাকার স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউ, একটি আয়তাকার স্ল্যাবের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু মিউ, একে অপর একটি স্ল্যাবের উপর বসানো হলো যার প্রতিসরাঙ্ক 3। একে অপর একটি স্ল্যাবের উপর বসানো হলো যার প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 3। উভয় স্ল্যাবের পরিমাপ সমান, উভয় স্ল্যাবের পরিমাপ সমান। নিচের স্ল্যাবের তলদেশে একটি মুদ্রা আছে, নিচের স্ল্যাবের তলদেশে একটি মুদ্রা আছে।
মিউ এর মান কত হলে উপর থেকে তাকালে মুদ্রাটিকে দুটি স্ল্যাবের সংযোগ স্থলে আছে বলে মনে হবে? মিউ এর মান কত হলে উপর থেকে তাকালে মুদ্রাটিকে দুটি স্ল্যাবের সংযোগ স্থলে আছে বলে মনে হবে। তার মানে ফিগারটা এটার মতোই, মুদ্রাটিকে মনে হবে দুটি স্ল্যাবের সংযোগস্থলে মানে এ পয়েন্টে আছে। ঠিক আছে, তো ট্রাই করো এটা। এখানের মধ্যে দুইটা স্ল্যাবের ব্যাস সমান, তো আমাদের D1 D2 না ধরে অনলি ডি ধরলেও চলবে এবং ডি ধরতে হবে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, এখানে উভয় স্ল্যাবের ব্যাস ডি, উভয় স্ল্যাবের ব্যাস ইকুয়ালস টু ডি, ধরি বা লেফট। তো এখানে মুদ্রাটিকে দুটি স্ল্যাবের সংযোগস্থলে আছে, তার মানে মুদ্রাটির আপাত গভীরতা কি হবে, ডি হবে। সুতরাং মুদ্রাটির আপাত গভীরতা ইকুয়ালস টু ডি হবে। কারণ কি, এখান থেকে এখানে ডি, এখান থেকে এখানে ডি, দুইটা স্ল্যাবের ব্যাস ইকুয়াল। বোঝা গেল? তো আপাত গভীরতা আমরা কি বার করেছিলাম, আপাত গভীরতা ইকুয়ালস টু, একটু আগে আমরা বার করেছিলাম যে ডি বাই মিউ ওয়ান প্লাস D2 বাই মিউ টু, একটু আগে আমরা বার করলাম। তো এই ফর্মুলার ভিত্তিতে ডির ভ্যালু D1 এর ভ্যালু ডি, মিউ ওয়ানের ভ্যালু মিউ প্লাস D2 ভ্যালু ডি, মিউ টুর ভ্যালু কি 3। এখানে কোথায় জানি একটা দেওয়া যে প্রতিসরাঙ্ক 3, বসাইলাম 3। এখন কি দেওয়া আছে এখানে দেখো, আর আপাত গভীরতা কি দেওয়া, আপাত গভীরতাও দেওয়া ডি। তার মানে ডি ইকুয়ালস টু এটা, তাহলে 1 ইকুয়ালস টু 1 বাই মিউ প্লাস 1 বাই 3, 1 বাই মিউ ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই 3, 2 বাই 3, তাহলে মিউ ইকুয়ালস টু 3 বাই 2 মানে 1.5। তার মানে অপর স্ল্যাবের প্রতিসরাঙ্ক কি 1.5। এটা সেম আগেরটার মতোই, তাই আগেরটার ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুগুলো পুট করলেই আনসারটা এসে পড়ে। দেখো একদম ছোট্ট একটা নিউমেরিক্যাল, জাস্ট আগের ফর্মুলাটা জানা থাকলে হবে, আর তা না হলে আগের ফর্মুলাটা ডিরাইভ করতে লাগবে, তারপরে সিম্পলিফাই করে আনসারটা আনতে হবে। তারপর যাই আমরা নেক্সট নিউমেরিক্যাল, মানে আমাদের কোশ্চেন নাম্বার 3, থার্ড কোশ্চেন আজকে। একটি ট্যাঙ্কে ইথাইল অ্যালকোহল আছে, একটি ট্যাঙ্কে ইথাইল অ্যালকোহল, ব্র্যাকেটে প্রতিসরাঙ্ক দেওয়া মিউ ইকুয়ালস টু 1.35। ইথাইল অ্যালকোহল আছে, এর গভীরতা 308 সেন্টিমিটার, এর গভীরতা 308
সেন্টিমিটার। এর মধ্যে 154 সেন্টিমিটার গভীরতায় একটি সমতল দর্পণ অনুভূমিকভাবে ঝুলানো আছে। এর মধ্যে 154 সেন্টিমিটার গভীরতায় একটি সমতল দর্পণ অনুভূমিকভাবে ঝুলানো আছে। একটি সমতল দর্পণ অনুভূমিকভাবে ঝুলানো আছে। এই দর্পণের 254 মিলিমিটার উপরে একটি বস্তু ঝুলানো হলো। এই দর্পণের 254 মিলিমিটার উপরে একটি বস্তু ঝুলানো হলো। দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আপাত গভীরতা নির্ণয় করো। দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আপাত গভীরতা নির্ণয় করো। আচ্ছা, এটা একটু ট্রাই করো। কোশ্চেনটা একটু জটিল, কিন্তু আনসারটা আমি বলে দিই, একদম ইজি। ট্রাই করো তোমরা। তাড়াতাড়ি ট্রাই করো। পাস। একটি ট্যাঙ্কে ইথাইল অ্যালকোহল আছে। তারপর এর গভীরতা 308 সেন্টিমিটার। এর মধ্যে 154 সেন্টিমিটার গভীরতায় একটি সমতল দর্পণ অনুভূমিকভাবে ঝুলানো আছে। ধরো এটা হলো ট্যাঙ্ক, এরকম জায়গায় অনুভূমিকভাবে একটা দর্পণ ঝুলানো আছে। এর মধ্যে এটা হলো 154 সেন্টিমিটার, আর ট্যাঙ্কের গভীরতা হলো 308 সেন্টিমিটার। আচ্ছা, এ দর্পণের 254 মিলিমিটার উপরে একটি বস্তু রাখা আছে। 254 মিলিমিটার উপরে, ভালো কথা। তার মানে 25.4 সেন্টিমিটার। 25.4 সেন্টিমিটার। ধরো এই জায়গার মধ্যে একটা বস্তু ঝুলানো আছে। উপরে একটি বস্তু ঝুলানো আছে। দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আপাত গভীরতা কত? তো সমতল দর্পণ তো অবভিয়াসলি ভিতরে প্রতিবিম্ব গঠিত করব, তার আপাত গভীরতাটা বার করতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে দর্পণের গভীরতা কি? দর্পণের গভীরতা ইকুয়ালস টু কত গভীরতায় দর্পণ? 154 সেন্টিমিটার ইকুয়ালস টু 1.54 মিটার। এটা হলো দর্পণের গভীরতা। দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইকুয়ালস টু, এই জায়গাটা কি দেওয়া? এটা 254 মিলিমিটার ইকুয়ালস টু 0.254 মিটার। এটাও আমরা পেয়ে গেলাম।
বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এটা যদি আমার 0.254 মিটার হয়, এটাও আমার 0.254 মিটার হবে। কারণ কি, সমতল দর্পণের যতটুকু দূরে বস্তু থাকে তার প্রতিবিম্ব ঠিক ততটুকু দূরেই গঠিত হয়। সেই ক্ষেত্রে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। তাইলে প্রতিবিম্বের, সুতরাং প্রতিবিম্বের প্রকৃত গভীরতা এখান থেকে এতটুকু 154 সেন্টিমিটার, তার সাথে এটা প্লাস প্রকৃত গভীরতা ইকুয়ালস টু 1.54 প্লাস 0.254 মিটার ইকুয়ালস টু কত আছে, 1.794 মিটার। দেন আপাত গভীরতা কি হবে, সুতরাং প্রতিবিম্বের আপাত গভীরতা ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই মিউ। প্রকৃত গভীরতা কি, 1.794, আর মিউ ভ্যালু কি দেওয়া, হ্যাঁ 1.35, ইকুয়ালস টু কত আছে, 1.38 মিটার। কমপ্লিট। দেখো একদম ইজি ছোট্ট নিউমেরিক্যাল, কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ইন্টেলেকচুয়াল টাইপ নিউমেরিক্যাল এটা। ঠিক আছে, 1.38 মিটার। তারপর আরেকটা নিউমেরিক্যাল দেখা যাক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এইচএস 2002-তে এসেছে। ওখানের নিউমেরিক্যালগুলা 1, 2 and 3 নাম্বার, এইগুলা এক্সামে না আসলেও খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, তার জন্য এগুলো দেখালাম। তো কোয়েশ্চেন নাম্বার 4 দেখা যাক কি। একটি আধারে 20 মিলিমিটার ব্যাসের একটি জলের স্তর, একটি আধারে 20 মিলিমিটার ব্যাসের একটি জলের স্তর 35 মিলিমিটার ব্যাসের একটি তরল স্তরের উপর ভাসমান আছে। 35 মিলিমিটার একটি তরল স্তরের উপর ভাসমান আছে। দেন আধারটির তলদেশে একটি ছোট মুদ্রা রাখা আছে। আধারটির তলদেশে একটি ছোট মুদ্রা রাখা আছে। জলের উপরিপৃষ্ঠ থেকে লম্বভাবে দেখলে মুদ্রাটির আপাত অবস্থান নির্ণয় করো। জলের উপরিপৃষ্ঠ থেকে মুদ্রাটিকে দেখলে মুদ্রাটির আপাত অবস্থান নির্ণয় করো। আপাত অবস্থান নির্ণয় করো। প্রতিসরাঙ্ক দেওয়া এখানে 4/3 এবং 7/5। একটি তরলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 4/3
এবং অপরটির 7/5। WBHS 2002। দেখো এরকম টাইপের নিউমেরিক্যাল তো আমরা করলামই, তো ট্রাই করো হয় কি না দেখো তাড়াতাড়ি। তাড়াতাড়ি দেখো এখানের মধ্যে আমাদের কিছুটা এটা আগের পূর্বের নিউমেরিক্যালের মতোই, তো এটা তোমরা পারার কথা। তো দেখো এখানে একটি আধারে 20 মিলিমিটার ব্যাধের জলের স্তর 35 মিলিমিটার একটি স্তরের উপর, মানে এখানে দুইটা স্তর, একটা হলো 35 মিলিমিটার আর একটা হলো 20 মিলিমিটার তারপর আধারের তলদেশে একটি মুদ্রা রাখা, এখানে ধরো একটি মুদ্রা রাখা, উপর থেকে দেখলে মুদ্রাটির আপাত অবস্থান নির্ণয় করো। তাহলে এটা সিম্পলভাবে আমরা যদি বার করে নিই, আপাত অবস্থান বলতে ডি, তো ডি এখানে কি হবে, ডি এখানে হবে আমাদের, দেখে আমরা আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে, ডি ইকুয়ালস টু কী ছিল আমরা আগের ফর্মুলাটা, d1/μ1 প্লাস d2/μ2, d1/μ1 প্লাস d2/μ2। d1 কি 20 মিলিমিটার, 20/μ1, μ1 হলো এখানে কি কি দেওয়া, তরলের প্রতিসরাঙ্ক, 20 মিলিমিটার একটি জলের স্তর, তরলের প্রতিসরাঙ্ক দেওয়া এখানে 7/5, তো এটা হবে 7/5 প্লাস d2 কি, d2 হলো আমাদের 35 বাই এখানে প্রতিসরাঙ্ক কি 4/3। ঠিক আছে, তাইলে দেখো এটা করে কত আসে, এটা হবে 100/7 প্লাস 105/4 ইকুয়ালস টু আসবে এটা কত আসে দেখো, যা আসবে তাই আনসার। ঠিক আছে, তার মানে তরলটার আপাত গভীরতা এখানে যা আসবে তাই হবে এটার আনসার। তার মধ্যে এটা হলো তরলের আপাত গভীরতা। ঠিক আছে, মুদ্রাটির আপাত অবস্থান নির্ণয় করো, বাস এটা দেখো করে তাড়াতাড়ি আনসার কত আসে, 7 14 পয়েন্ট সামথিং প্লাস এটা আসবো 4 8 2 5 4 6 24 26 আর 14 30 কত আসে 0 30 40 পয়েন্ট সামথিং আসবে, তো 0 দিয়ে দিলাম, এত মিলিমিটার। ঠিক আছে, এটা হলো আমাদের আপাত গভীরতা। তো এই ক্ষেত্রে তার মানে উপর থেকে এটাকে দেখাবে 40 মিলিমিটার গভীরতায়, তাহলে নিচের থেকে কতটুকু উপরে উঠলো সে, নিচের থেকে টোটালটা কি, টোটালটা হলো 20 প্লাস 35 মিলিমিটার মানে 55 মিলিমিটার, আর তার পজিশন কোথায়,
40 মিলিমিটারে, তাহলে সে কতটুকু উপরে উঠলো? 55 মাইনাস 40, 15 মিলিমিটার উপরে উঠলো। এবং 40 মিলিমিটার উপর থেকে যদি দেখি থাকে, তাইলে তাকে দেখাবে 40 মিলিমিটার গভীরতায়, এবং নিচে থেকে দেখলে তাকে দেখাবে আমাদের 15 মিলিমিটার উপরে, মানে পাত্রের তলদেশ থেকে তাকে 15 মিলিমিটার উপরে দেখাবে। ঠিক আছে, তারপর আমরা কিছু নিউমেরিক্যাল করব সংকট কোণের উপর। এতক্ষণ অবধি তো আমরা করলাম আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার উপর, এখন করব আমরা সংকট কোণের উপর। সংকট কোণের নিউমেরিক্যাল জেনারেলি ইজি হয়, তো দেখি কি হয়। কোশ্চেন নাম্বার 5, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ নির্ণয় করো। দেওয়া আছে যে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 30 ডিগ্রি। দেওয়া আছে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ, বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 30 ডিগ্রি। তো কিসের সাপেক্ষে বার করার জন্য বললো? কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ। ট্রাই করো। সংকট কোণের ফর্মুলা কি? সংকট কোণ মানে θc। সংকট কোণ আর মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো 1/sin θc। এটা আমরা থিওরিতেও দেখেছিলাম। মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো 1/sin θc। তো এই ক্ষেত্রে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ, বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ, বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ যদি আমরা বার করি, তাহলে বা প্রতিসরাঙ্ক দিয়ে আগে শুরু করি। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু এ মিউ জি হলে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এ মিউ জি হলে এ মিউ জি ইকুয়ালস টু 1/sin θc। এখানে দেওয়া কি? বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ। তো এখানে আমরা ভ্যালুটা বসাই। 1/sin θc মানে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মিনস হাফ, তার মানে 2। তাহলে আমরা প্রতিসরাঙ্ক কি পেলাম? 2। তো মাধ্যমটির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি হয়, মাধ্যমটির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, মাধ্যমটির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এম মিউ জি হলে কি হবে? এম মিউ জি ইকুয়ালস টু, এখানে কি দেওয়া? মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া √2, বার করব কি? কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ। তো মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি এত হয়, এটা হবে মিউ জি বাই মিউ এম। মানে মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হবে কাচের প্রতিসরাঙ্ক বাই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো আমরা এখন আপাতত কি বার করলাম? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো তার মানে কাচের প্রতিসরাঙ্ক আমরা বার করলাম।
ইকুয়ালস টু কাচের প্রতিসরাঙ্ক কি 2 আর মাধ্যমের প্রতিসরাঙ্ক কি √2। তার মানে √2 ইন্টু √2 বাই √2 ক্যান্সেল √2। এটা হলো আমাদের মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। এখন বার করতে হবে কি আমার কাচের ও মাধ্যমের সংকট কোণ, কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ। তো সো সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ, এটা আমরা জানি। এটা হলো মাধ্যমের সাপেক্ষে কাচের, এখানে বার করব কি কাচের সাপেক্ষে মাধ্যমের। তার মানে এটাকে আমার উল্টাতে হবে, ঠিক আছে। মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তো কাচের সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক এটার উল্টা। সুতরাং এখান থেকে লেখা নেই G(μm) ইকুয়ালস টু 1/√2, ঠিক আছে। তাইলে কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ, তো এটা আসবে 1/√3 মিউ সাইন থিটা সি ইকুয়ালস টু, এটা হয়ে যাবে আমার কাচের সাপেক্ষে মাধ্যমের, ঠিক আছে। 1/√2 করে দাও, √3 করলে যা আসবে তাই, ঠিক আছে। সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ ইকুয়ালস টু 1/√2 ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি, থিটা সি ইকুয়ালস টু 45 ডিগ্রি। দেখো বুঝছনি, এই লাইনটা এখানে আপাতত প্রয়োজন নাই। কোশ্চেনটা আমি আবার বুঝাই। কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 মানে μm ইকুয়ালস টু √2, এটা আমাদের দেওয়া। কাচের সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ বার করব আমরা। দেওয়া আছে কাচের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ। তো বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ থেকে আমরা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক পাইলাম। সেমভাবে মাধ্যমটির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক পাইলাম। তো আমরা বার করব কি, বার করব কাচের সাপেক্ষে মাধ্যমের সংকট কোণ। তার মানে আমার কাচের সাপেক্ষে মাধ্যমের বার করতে গেলে মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক আমার প্রয়োজন। তার জন্য আমি মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বার করলাম। তো এটা দিয়ে সেটা আমি ইজিলি m(μg) লাগাই দেবো, তারপর আমরা ইজিলি প্রতিসরাঙ্কটা বার করতে পারবো। বুঝা গেল? দেখো দেখো তাড়াতাড়ি দেখো। তারপর নেক্সট 6 নাম্বার, নাম্বারটা সিম্পল একটা নিউমেরিক্যাল। হীরকের প্রতিসরাঙ্ক 2.42 হলে হীরকের প্রতিসরাঙ্ক 2.42 হলে প্রমাণ করো 25 ডিগ্রি অপেক্ষা বেশি আপতন কোণ বিশিষ্ট সমস্ত রশ্মিগুচ্ছ পূর্ণ প্রতিফলন ঘটবে। প্রমাণ করো 25 ডিগ্রি অপেক্ষা বেশি আপতন কোণ বিশিষ্ট অপেক্ষা বেশি আপতন কোণ বিশিষ্ট সমস্ত আপতিত রশ্মির পূর্ণ প্রতিফলন ঘটবে। পূর্ণ প্রতিফলন ঘটবে। এটা ইজিলি আমরা সংকট কোণ বার করে করতে পারি, ঠিক আছে। তো সংকট কোণ বার করে কিভাবে করতে পারি, সংকট কোণটাকে বার করে নাও। এখানে হীরকের প্রতিসরাঙ্ক দেওয়া, তাইলে বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণটাকে বার করে নাও,
তারপর দেখবা ইজিলি আনসারও আমরা পেয়ে যাব। দেখো এখানে সংকট কোণ যদি আমরা থিটা সি ধরি তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ ইকুয়ালস টু 1/2.42। তার মানে সাইন থিটা সি ইকুয়ালস টু, এটা যদি করি এটা আসে আমাদের 0.4132 0.4132। তাইলে এটার ভ্যালু হলো 24.41 ডিগ্রি। 4.41 ডিগ্রি যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখি, ঠিক আছে, তার মানে থিটা সি ইকুয়ালস টু দিস। তো সংকট কোণ মানে কি, সব থেকে কম যে অ্যাঙ্গেলে পড়লে সেটা পূর্ণভাবে প্রতিফলিত হয়, তার মানে তার থেকে বেশি যা অ্যাঙ্গেলেই আলোক রশ্মি আপতিত হোক সবটাই পূর্ণ প্রতিফলন হবে। তার মানে এই ক্ষেত্রে 20 এই অ্যাঙ্গেলের বেশি যত ডিগ্রি অ্যাঙ্গেলে আলোক রশ্মি পড়ুক সেটা পূর্ণভাবে প্রতিফলিত হবে, ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চন নাম্বার 7। কোয়েশ্চন নাম্বার 7, এরকম ছোট ছোট নিউমেরিক্যাল হলে ভালো, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। স্পিডে করালে তো আবার তোমরা বুঝবে না। কোয়েশ্চন নাম্বার 7, একটি তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ, একটি তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ 57.20 ডিগ্রি 57 ডিগ্রি 20 মিনিট, সরি। ওই তরলে আলোর বেগ নির্ণয় করো। ওই তরলে আলোর বেগ নির্ণয় করো। দেওয়া আছে কাচের প্রতিসরাঙ্ক 1.58, দেওয়া আছে কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.58, কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.58। শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। WBHS 1999, WBHS 1999, 999। হরে কৃষ্ণ, জয় গুরু, রাধে। তো দেখি এটা কিভাবে সম্ভব হয় করা। এখানে কি বলা একটি তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ দেওয়া, তার মানে এখানে থিটা সি দেওয়া আমাদের 57 ডিগ্রি 20 মিনিট। তরলে আলোর বেগ নির্ণয় করব, ভালো কথা। দেওয়া আছে কাচের প্রতিসরাঙ্ক μg ইকুয়ালস টু 1.58, শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এগুলি আমাকে দেওয়া। তো আমরা যদি তরলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি ধরি, তরলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তরলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি আমরা বার করতাম চাই, তাহলে আমরা কি করুম। দেখো আমার প্যানটা একটু ডিস্টার্ব করতেছে, সরি তার লেগা। তরলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক আমরা
তরলকে আমরা কি ধরতে পারি, এল, লিকুইড, এল মিউ জি ইকুয়ালস টু তরলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু কি লেখা যায়, ধরি একটা কাজ করি, এটা আমরা ধরে নিই, লেট এজুম, লেট, ভালো কথা। তাইলে আমরা যে সাইন থিটা সিটা মানে আমরা কি বার করব, তরলে আলুর বেগ আর ওই মাধ্যমে আলুর বেগ। আচ্ছা ভালো কথা, তাইলে আমাদের সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বাই, আমরা লিখতে পারি মিউ, 1 বাই মিউ মিনস এল মিউ জি ইকুয়ালস টু মিউ জি বাই মিউ এল লেখা যায়, 1 বাই মিউ জি বাই মিউ এল, ঠিক আছে, 1 বাই মিউ জি বাই মিউ এল ইকুয়ালস টু মিউ এল বাই মিউ জি, এটাও লেখা যায়। দেখো এখানে সংকট কোণ দেওয়া 57, এখানে আমার কি বার করতে লাগবো, আমার মেইন টার্গেট হলো এখানে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া, ওই তরলের প্রতিসরাঙ্ক আমার বার করতে লাগবো, মানে মিউ এলটা আমার বার করতে লাগবো। তার জন্য আমি এরকম করলাম। তো এখান থেকে যদি আমি সাইন থিটা সির ভ্যালু বসাই 57 ডিগ্রি 20 মিনিট ইকুয়ালস টু মিউ এল বাই মিউ জির ভ্যালু কি দেওয়া 1.58। সাইন এটার ভ্যালু কি, সাইন এটার ভ্যালু হলো 0.8418 ইকুয়ালস টু মিউ এল বাই 1.58। সো মিউ এল ইকুয়ালস টু কি আসে দেখো, দুইটা মাল্টিপ্লাই করলে আসে আমাদের কি আসবো, যাই আসে এটা ইন্টুর আকারে রেখে দিই, 8418 ইন্টু 1.58 থাক এটা। এখন মিউ মানে কি, মিউ হলো শূন্য স্থানে আলোর গতিবেগ বাই ওই স্থানে আলোর গতিবেগ, এটা আমরা আগেই জানি, যেখানে মিউ হলো মিউ ইকুয়ালস টু সি বাই ভি। তো সি তো আমার এখানে দেওয়া 3 ইন্টু 10⁻10 আর ভি আমি বার করুম, মিউ এখানে দেওয়া আমরা এই ভ্যালুটা 0.8418 ইন্টু 1.58। সো ভি ইকুয়ালস টু 3 ইন্টু 10⁻10 বাই 0.8418 ইন্টু 1.58। এটা যদি সিম্পলিফাই করি তাহলে আসে 2.255 ইন্টু 10⁻10 সেমি পার সেকেন্ড। কমপ্লিট, আমরা আনসার পেয়ে গেলাম। বোঝা গেল? দেখো এখানে কি কি করলাম, এখানে আমার তরলে আলুর বেগ বার করতে হবে, তো আমার টার্গেট তরলের প্রতিসরাঙ্ক বার করতে হবে। তো এখানে তো আমার তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ, তার মানে কাচের সাপেক্ষে তরলের প্রতিসরাঙ্ক কি উল্টাভাবে আসতে হবে। তরলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি আমি ধরি এরকম, তাইলে সাইন থিটা সি ইকুয়ালস টু 1/দিস মানে এরকমভাবে করে আমরা সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে, দেখো জিনিসটা বুঝো কি না। জিনিসটা খুবই মজাদার, বুঝার তো কথা। তারপর একটা নিউমেরিক্যাল করিয়ে দিই। এখানের মধ্যে আবার রিপিট করি, তরলের একটি তরলের সাপেক্ষে কাচের সংকট কোণ। তো সংকট কোণ থেকে আমরা কি পাবো, ওইটার প্রতিসরাঙ্কটা আমরা পেয়ে যাব। তরলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি ধরি, তার মানে সংকট কোণ থেকে এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা আমরা বার করে নিলাম তরলের প্রতিসরাঙ্ক। তারপর আমরা ইজিলি তরলের প্রতিসরাঙ্ক থেকে তরলের মধ্যে আলোর বেগও ইজিলি ক্যালকুলেট করে নিলাম। এখনের যে নিউমেরিক্যালটা, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা আগে ত্রিপুরা বোর্ডে প্রায়ই আসতো। কোয়েশ্চেন নাম্বার 8, এটা একটু লেন্দি। আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কাঠের চাকতির কেন্দ্রে স্মলার ব্যাসার্ধের একটি
বৃত্তাকার কাঠের চাকতির কেন্দ্রে ওর সঙ্গে লম্বভাবে একটি পেরেক পোতা আছে। ওর সঙ্গে লম্বভাবে একটি পেরেক পোতা আছে। পেরেকটির নিচের দিকে রেখে চাকতিটিকে জলে ভাসানো হলো। পেরেকটিকে নিচের দিকে রেখে চাকতিটিকে জলে ভাসানো হলো। পেরেকের দৈর্ঘ্য সর্বোচ্চ কত হওয়া সম্ভব, যাতে পেরেকের দৈর্ঘ্য সর্বোচ্চ কত হওয়া সম্ভব, যাতে বায়ু থেকে পেরেকটি আর দেখা যাবে না। বায়ু থেকে পেরেকটি আর দেখা যাবে না। জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 4/3। জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 4/3। কোশ্চেনটা খুবই মজাদার কোশ্চেন একটা, বুঝছনি তোমরা জানি না, তবে কোশ্চেনটা যখন বুঝামু তখন তোমরাও মজা পাইবা। এটা একটা খুবই ইন্টারেস্টিং নিউমেরিক্যাল। দেখি কোশ্চেনে কি বললো। এখানে বলা, ধরো এটা হলো আমাদের পাত্র, যেটা ঠিক আছে, এটার মধ্যে আমাদের কি রাখা, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কাঠের চাকতি। এটা ধরি আমরা বৃত্তাকার কাঠের চাকতি, তার নিচে একটা পেরেক পোতা। ধরো এরকমভাবে একটা পেরেক তার নিচে পোতা, ঠিক আছে। পেরেকটিকে নিচের দিকে রেখে চাকতিটিকে জলে ভাসানো হলো। তার মানে ধরো এতটুকু পর্যন্ত জল বর্তমান, এটা থেকে আলোক রশ্মি এখানে গিয়ে যখন সংকট কোণে আলোক রশ্মি আপতিত হবে, তখন এই বায়ু থেকে আলোক এটার দিকে তাকালে তখন আর পেরেক দেখা যাবে না। এখান থেকে আলোক রশ্মি যখন বায়ু আর জলের বিভেদ তলে সংকট কোণে পড়বে, তখন সেটাকে আর দেখা যাবে না। এটা হলো আমাদের জল, ঠিক আছে, এটা হলো আমাদের জল। এই হলো আমাদের কোশ্চেন। তো এখানে এটা অবশ্যই পড়তে হবে আমাদের সংকট কোণে, মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হতে হবে আমাদের সংকট কোণ। বোঝা গেল? ভালো কথা। এখান থেকে এটা ধরি পিনটার যে হাইট, এটা আমরা ধরি এইচ, যেটা আমাদের নির্ণয় করতে লাগবে, ঠিক আছে। আর এখানে আর কি দেওয়া, তার ব্যাসার্ধ আর, মানে এই জায়গাটা দেওয়া আমাদের আর। তো এটা এইচ, এটা যদি আর হয়, তাহলে এই জায়গাটা কি হবে, √r² প্লাস h²। সমকোণী ত্রিভুজ থেকে পাই আমরা। তো এখান থেকে যদি আমরা সাইন থিটা সি করি, ইকুয়ালস টু 1/μ। এখানে মিউ কি দেওয়া, মিউ দেওয়া 4/3, তার মানে 1/4
4/3 ইকুয়ালস টু 3/4 আমরা সংকট কোণ পেয়ে গেলাম। তো সিমিলারলি এখান থেকে cos থিটা সি ইকুয়ালস টু cos থিটা মানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা 1 মাইনাস 3/4 হোল স্কোয়ার ইকুয়ালস টু √1 মাইনাস 9/16 √16 মাইনাস 9 মানে 16 মাইনাস 9 মানে কি 16 মাইনাস 9 কত হবে 9 6ই তো হ্যাঁ 6 না সরি 7/16 ইকুয়ালস টু √7/4 এটা হলো আমাদের cos থিটা। তো এখান থেকে যদি আমরা tan থিটা করি tan থিটা সি ইকুয়ালস টু sin থিটা সি বাই cos থিটা সি। tan থিটা সি করার রিজনটা কি আমি এখনই বলছি। sin থিটা সি মানে 3/4 cos থিটা সি মানে √7/4 ইকুয়ালস টু 3/4 ইন্টু 4/√7 4 ক্যান্সেল 3/√7। এখন tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে h/r। সো h ইকুয়ালস টু 3/√7 r। এই হলো পিনের সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ দৈর্ঘ্য যখন সেটাকে আর বায়ু থেকে দেখা যাবে না। ঠিক আছে, আমরা শুরু করলাম কি দিয়ে সংকট কোণ দিয়ে। ওইখান থেকে আমরা সাইন থিটা সি cos থিটা সি বার করলাম, তারপর tan থিটা সি। আর tan থিটা সি মানে কি পিনের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, বা এখানে সূত্রানুসারে হয় আমাদের পিনের হাইট বাই বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে আমরা ইজিলি পিনের হাইট বা আমরা যে উচ্চতা পর্যন্ত বা যে দৈর্ঘ্য পর্যন্ত পিনটা হলে সেটাকে আর বায়ু থেকে দেখা যাবে না ওইটা আমরা বার করলাম। ঠিক আছে, তো এখানের মধ্যে পিনটাকে কেন দেখা যাবে না, কারণটা হলো পিনের মাথা থেকে আলোক রশ্মি যখন সংকট কোণে গিয়ে পৌঁছাবে তখন সেটা এই জলের বা তরলের গা ঘেঁষে যাবে। তার মানে আলোক রশ্মি এই জায়গায় পৌঁছাবে না। তখন এই বায়ু থেকে যখন কেউ দেখবে তখন আর পিনকে আর দেখা যাবে না। ঠিক আছে, এভাবে করলেই চলে এবং নিউমেরিক্যালের আনসারটাও এসে পড়ে। তো আজকে 10টা টার্গেট নিয়েছিলাম, তো 8টা পর্যন্তই কমপ্লিট হলো। তো বাকিগুলা দেখা যাক, আস্তে আস্তে করব। তো আজকে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুদা হাফিজ, জয় গুরু।